হাসিনার যে কয়জন রাজনৈতিক দোসর ছিল তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত দোসরগুলির মধ্যে একটা হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 5 তারিখে আসলে অভ্যুত্থানের পরে যাদেরকে নিয়ে আসলে পরবর্তী সরকার গঠনের জন্য আলাপ করার জন্য সেনাবাহিনী এবং ওই তাদের সামনে যারা ছিল তারা মিলায় যে লিস্ট করা হলো, সেইখানে আসলে কাদেরকে আমন্ত্রণ জানানো হলো, সেইখানে আমি বঙ্গভবনে গিয়ে দেখলাম যে আসলে তারা ওইখানে উপস্থিত আছে। তার মানে আপনি এর আগে পর্যন্ত যাকে বলতেছেন যে হচ্ছে দোসর, তাকে আপনি সেখানে আসলে পরবর্তী সরকার গঠনের আলোচনার মধ্যে আমন্ত্রণ জানাচ্ছেন ওই দ্যাট ভেরি ডেতে, মানে যখন রাজপথে তখন পর্যন্ত লাশ পড়তেছে। এই যে রাজনৈতিক ভুলভ্রান্তিগুলি আমাদের, এবং যাদের হাতে আসলে তাদের যে অদক্ষতা, কিংবা তাদের যদি ধরেন আরও খারাপভাবে যদি কেউ মনে করে, তাহলে এদেরকে এটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বলতে পারে। কেউ কেউ বলছিল যে জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ আবার আসছিল বা আসার চেষ্টা করতেছিল। আবার একটি মহল বলছে যে জামাতের হাত ধরেও তো আওয়ামী লীগ রিফাইন্ড হতে পারে। এইটা হচ্ছে এরকম একটা প্রশ্ন, যে প্রশ্নটা ধরেন আমাদের আসলে এইটা নিয়ে আমাদের অনেক ব্যাপক আলাপ আলোচনা এবং এই এই বিষয়গুলি নিয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার ছিল। কারণ এটা আপনি জামাতকে কিংবা জাতীয় পার্টিকে যখন বলেন তখন আপনি কিভাবে বলেন, যেমন জাতীয় পার্টিকে আপনি আসলে কোন জায়গায় দাঁড়া করাইছেন? আমাদের জানা মতে জাতীয় পার্টি হচ্ছে এরশাদের যে কয়টা আরে হাসিনার যে কয়জন রাজনৈতিক দোসর ছিল তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত দোসরগুলির মধ্যে একটা হচ্ছে জাতীয় পার্টি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 5 তারিখে আসলে অভ্যুত্থানের পরে যাদেরকে নিয়ে আসলে পরবর্তী সরকার গঠনের জন্য আলাপ করার জন্য সেনাবাহিনী এবং ওই তাদের সামনে যারা ছিল তারা মিলায় যে লিস্ট করা হলো, সেইখানে আসলে কাদেরকে আমন্ত্রণ জানানো হলো, সেইখানে আমি বঙ্গভবনে গিয়ে দেখলাম যে আসলে তারা ওইখানে উপস্থিত আছে। তার মানে আপনি এর আগে পর্যন্ত যাকে বলতেছেন যে হচ্ছে দোসর, তাকে আপনি সেখানে আসলে পরবর্তী সরকার গঠনের আলোচনার মধ্যে আমন্ত্রণ জানাচ্ছেন ওই দ্যাট ভেরি ডেতে, মানে যখন রাজপথে তখন পর্যন্ত লাশ পড়তেছে। এই যে রাজনৈতিক ভুলভ্রান্তিগুলি আমাদের, এবং যাদের হাতে আসলে তাদের যে অদক্ষতা, কিংবা তাদের যদি ধরেন আরও খারাপভাবে যদি কেউ মনে করে, তাহলে এদেরকে এটা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বলতে পারে। এরকম ধরেন জামাতি ইসলামীকে সবার আগে কাকে ডাকা হলো? জামাতি ইসলামীকে। জামাতি ইসলামী কি সেই সময় আন্দোলনের প্রধান শক্তি? মানে হাসিনা বিরোধী লড়াইয়ের ধারাবাহিক ইতিহাসে জামাতি ইসলামী কি ছিল আসলে মাঠে ওইভাবে দৃশ্যমান? বিএনপি ছিল, বিএনপির চাইতে হাসিনা বিরোধী লড়াইয়ের মধ্যে অনেক বেশি সক্রিয় ছিল গণতন্ত্র মঞ্চ, ছিল তো। তার বাইরে ধরেন ছাত্ররা ছিল, ছাত্রদের হাত ধরে অনেকগুলো রাজনৈতিক সংগঠন এরকম যারা ছিল, আপনার সেখানে যখন আসলে রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসা হলো তখন জামাত ইসলামীকে ডাকা হলো সবার আগে। গণতন্ত্র মঞ্চকে আসলে ওইভাবে যেইভাবে আসলে ডাকা উচিত ছিল সেইভাবে আসলে ডাকাই হয়নি। তো এই যে ঘটনাগুলি আপনি একদম 5 তারিখে শুরু থেকে শুরু হয়েছে, 8 তারিখ পর্যন্ত আসলে সরকার গঠনে গণতন্ত্র মঞ্চের সে অর্থে কোনো ভূমিকা ছিল না। এইগুলির ভেতর দিয়ে আসলে আমি যেটা বলতে চাইতেছি যে অনেকগুলো প্রশ্নের কোনো সুরাহা 8 তারিখ পর্যন্ত হয় নাই। 8 তারিখের পরেও যেই সরকার দায়িত্ব নিল, তারা ভবিষ্যতের বাংলাদেশ আসলে কোন পথে নতুন করে গড়ে উঠবে, ভবিষ্যতের বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, সেইটার জন্য মানুষের যে লড়াই, সেই লড়াইয়ের জিস্ট কী ছিল, সেইগুলি নিয়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলির সাথে কখনো কোনো একটা মানে বিস্তারিত আলাপের কোনো উদ্যোগেই তারা গ্রহণ করেনি। তারা দিনের পর দিন, মাসের পর মাস সময় নষ্ট করছে, কিন্তু রাজনৈতিক দলগুলি যারা আসলে এই লড়াইয়ের মধ্যে সবচাইতে সামনে ছিল, যারা আসলে এই রাজনৈতিক লড়াইয়ের তত্ত্ব নির্মাণ করেছিল, যারা ভবিষ্যৎ বাংলাদেশে কী চায় সেটার আসলে রূপরেখা নির্মাণ করেছিল, তাদেরকে এই সরকার আসলে বিবেচনায় নেয় নাই, তাদের পরামর্শ নেয় নাই, এবং তারা নিজেরাও কোনো হোমওয়ার্ক করে আসেনি। সেই কারণে আজকে বাংলাদেশ অভ্যুত্থানের মাত্র 1 বছরের মধ্যে অনেকগুলো বিপর্যয়ের সামনে পড়তে গেছে। আজকে সেনাবাহিনীর সাথে সরকারের বোঝাপড়া স্পষ্টত দৃশ্যত মনে হচ্ছে যে আসলে ঠিকমতো নাই। পুলিশ আজকে আসলে এখন পর্যন্ত সক্রিয় না, এবং এরা আইনশৃঙ্খলা রক্ষার চাইতে অন্য কাজে বেশি উৎসাহী। আপনার প্রশাসন এরকম, তাদের উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ সরকারের আছে এটা মনে হয় না। এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে এবং সেগুলিতে সরকারের
কোনো কোনো অংশ আসলে তাদেরকে উস্কানি দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশ একটা যে ওরা মানে যেই বাংলাদেশ গড়ে ওঠার আকাঙ্ক্ষা থেকে আসলে এত মানুষ জীবন দিল এবং যেটার একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছিল, বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ গড়ে তোলার জন্যে 53 বছর ধরে আসলে লড়াই করে তার অভিজ্ঞতা নিয়ে যেই বাংলাদেশ গড়বে বলে আসলে তারা জীবন দিয়ে রাস্তায় নেমে আসছিল, তাদেরকে বাদ দিয়ে, তাদের রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে কয়েকজন এমেচার তাদের পছন্দের কিছু মানুষকে নিয়ে বাংলাদেশের এই আকাঙ্ক্ষাটাকে আসলে গত 1 বছরের মধ্যে শেষ করে দিয়ে আগের যে রাজনৈতিক সংকট ছিল সেই রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে একটা সংকটময় পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে রাজনৈতিকভাবে একটা সংকটময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে, কিংবা ঠেলে দেওয়ার কাজ করছে। তারা চেষ্টা করুক আর না করুক, তাদের অজ্ঞতার কারণেই, অদক্ষতার কারণে বাংলাদেশ সেই পথে আসলে হাঁটতে শুরু করছে। এটা বিপজ্জনক। নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? এইটা তো নিয়ে অনেক কথা হচ্ছে, আশঙ্কা আছে, কিন্তু আমি এই আশঙ্কাটাকে আসলে এত গভীর করে দেখতে চাই না, বড় করে দেখতে চাই না। কারণ এখন পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কিংবা সাধারণ মানুষ, তাদের কাণ্ডজ্ঞান আসলে দুনিয়ার যে কোনো জ্ঞানী মানুষদের চাইতে বেশি। এবং বাংলাদেশের এখন পর্যন্ত একটা নির্বাচনের ভেতর দিয়ে এই সংকটের পুরো সমাধান হবে না, কিন্তু সংকটের সমাধানের পথে যদি আসলে আমাদের হাঁটতে শুরু করতে হয়, তাইলে এই মুহূর্তে যে নির্বাচনের ডেডলাইন ঠিক করা হয়েছে সেইটাকে কার্যকর রেখে একটা নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারা সেই সংকট সমাধানের পথে অনেক দূর পর্যন্ত আসলে সহায়তা করতে পারে। এটা না করে আসলে সংকটের সমাধান হবে না, সংকট আরও বাড়বে। যদি কেউ সংকট বাড়াইতে চায়, বাংলাদেশকে আরও বিপদের দিকে নিয়ে যাইতে চায়, তারা আসলে নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে। কিন্তু যদি কেউ বাংলাদেশকে আসলে অদক্ষতার কারণে যে আসন্ন বিপর্যয়ের সামনে আসলে বাংলাদেশ পড়তে যাচ্ছে, সেইখান থেকে যদি বাংলাদেশকে আপাতত কেউ রক্ষা করার চিন্তা করে, এইটুকু কাণ্ডজ্ঞান যদি থাকে, তাইলে বাংলাদেশে এই নির্বাচনটা আসলে করার ক্ষেত্রে সবাই সহায়তা করবে। এবং সেই জন্য আমি বিশ্বাস করি এবং আশা করতে চাই যে নির্বাচনটা আসলে যথাসময়ে হবে। এটা ঠেকানো হবে, এটা আমার মনে হয় না, ঠেকানো যাবে মনে হয় না। সংস্কার তো ওইভাবে আমরা দেখি নাই যে সংস্কার হয়েছে। আবার কেউ কেউ বলছে যে আহ, সংস্কার হবে, নতুন সরকার এসে তারা পার্লামেন্টে যে সংস্কার করবে। আসলে কি তাই বিষয়টা, নাকি এখানে করা যেতে পারতো কিন্তু করেনি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের যদি বলেন, তাহলে আমি এখন নিজেকে অনেক সময় বলি বা আমাদের নিজেদের সার্কেলে বলি যে আমাদের একটা ব্যর্থতা আছে। আমাদের ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা এই কথাটা ধরেন বা এই প্রয়োজনটা অনেক বেশি জোরের সাথে বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটার একটা সংস্কার লাগবে এবং এর জন্য সংবিধানের সংস্কারটা প্রথমে লাগবে। কিন্তু এই সংস্কারটা কোন পথে হবে, কি পথে হবে, পদ্ধতিটা কি হবে, এইটা নিয়ে যতটা আলাপ করা দরকার ছিল তখনকার বাস্তবতা অনুযায়ী সে আলাপটা আসলে করা যায়নি। না করার দুইটা কারণ ছিল। একটা কারণ হইতেছিল তখন সংস্কার নিয়ে মানুষ হাসাহাসি করতো, আর কি বলেন, এগুলি কি আসলে বাংলাদেশে হবে? তাইলে তখন যদি আপনি আলাপ করতেন যে এই পদ্ধতিতে সংস্কার করা লাগবে, তাইলে মনে হতো যে আপনি গাড়ির আগে আসলে ঘোড়ার আগে গাড়ি জুততেছেন। কিন্তু এই আলাপটা হচ্ছে একটা আরেকটার সাথে খুব পারস্পরিক সম্পর্কিত। এই আলাপটা বেশি করে না হওয়ার কারণে যখন আসলে সংস্কারের পরিস্থিতি তৈরি হয়েছে, হাসিনাকে এখান থেকে পালায় যেতে বাধ্য করা গেছে এবং মানুষ বলছে যে রাষ্ট্রটার সংস্কার লাগবে, আন্দোলনকারীরা বলছে, তো তাদের কারো কাছে আসলে এটা স্পষ্ট ছিল না যে সংস্কার কোন পথে হয়, কোন পদ্ধতিতে হয়। আমরা এর আগে কতগুলো জিনিস বলতেছিলাম, কিন্তু এগুলিকে মানুষ আসলে ওইভাবে আলোচনার মধ্যে নেয় নাই। এমনকি ঐকমত্য কমিশনকে যখন আমরা বলছি যে আপনারা কি কি বিষয়ের ন্যূনতম ঐকমত্যে আসতে পারবেন, এটা যেরকম আলাপ করা দরকার, কোন পদ্ধতিতে আমরা আসলে এই সংস্কারটা করবো এটাও আলাপ করা দরকার। ঐকমত্য কমিশনকে আমরা ওইখানে আসলে এই চিন্তার মধ্যে আনতে পারি নাই। ঐকমত্য কমিশনের যে আসলে টার্মস অফ রেফারেন্স হয়েছে, সেইখানে কিন্তু তাদের পদ্ধতি কি এটা নিয়ে কোনো পরামর্শ করার বা তাদের ঐকমত্য হবে এই রকমের কোনো টার্মস ঠিক করা হয়নি। কী কী বিষয়ে আসলে সংস্কার হবে এইটুকু সে কেবলমাত্র আলাপ করার চেষ্টা করছে তারা। সহযোগিতা মানে কি বলে, সহমত হবে কিসে কিসে, ন্যূনতম একমতের জায়গাগুলি খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু কি পথে এটা বাস্তবায়ন হবে সেটা হয় নাই। আসল জিনিস তো বাস্তবায়নের পদ্ধতি। যেরকম এটা গুরুত্বপূর্ণ যে কি কি বিষয়ে আপনি পরিবর্তন করবেন, এটা যেরকম ব্যাপার, কি পথে করবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগের সংস্কারগুলি আমরা রাখতে পারিনি। ধরেন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সংস্কার ছিল। নির্বাচনী ব্যবস্থার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা চালু করলেন আপনারা বা সারা দেশের মানুষ যে চালু করলো, এটা ছিল একটা সংস্কার, সংবিধানের সংস্কার। কিন্তু এটা যে টিকলো না, এটা হচ্ছে একটা পদ্ধতিগত কারণে। এই পদ্ধতিগুলি নিয়ে আমরা আলাপ করছি যে আসলে এমনভাবে করতে হবে যাতে এই পদ্ধতিটা টিকে, কিন্তু আমরা আসলে এটার প্রয়োজনটা এখানকার রাজনৈতিক দলগুলিকে যদি বলেন আসলে সেইভাবে বুঝাইতে পারি নাই। সেই জন্য আপনি যে প্রশ্নটা এখন করলেন শেষের দিকে যে আসলে এটা কি হবে হবে না, এইটা নিয়ে এখনো পর্যন্ত ধরেন ঐকমত্য কমিশনের তৃতীয় দফা আলাপটা চলমান। আনুষ্ঠানিকভাবে আলাপ হচ্ছে না, কিন্তু অনানুষ্ঠানিকভাবে একভাবে আলাপ হচ্ছে। সেখানে পদ্ধতি নিয়েও কথা হচ্ছে। কিন্তু এই পদ্ধতির ব্যাপারে ঐকমত্য কমিশন বলতেছে যে তারা আসলে কোনো ঐকমত্যে আসতে পারবে না, তারা শুধু পদ্ধতির ব্যাপারে কতগুলো রিকমেন্ডেশন কিংবা আসলে পরামর্শ দেবে। কিন্তু এখানকার যে রাজনৈতিক দল তাদের আসলে তাদের নিজেদের প্রয়োজনেই, জাতির প্রয়োজনেই আসলে পদ্ধতি নিয়ে একটা ঐকমত্যে আসতে হবে। এখন পর্যন্ত পদ্ধতি বলতে আমাদের দেশের মানুষ বুঝে সংবিধান সংশোধনের পদ্ধতি, মানে পার্লামেন্ট হবে, পার্লামেন্টে গিয়ে তারা আসলে বলবে যে সংবিধানের এই জায়গাটার বদলে এই জায়গাটা হবে। কিন্তু সংশোধন কদ্দূর পর্যন্ত সংশোধন, আর এটা কোন মাত্রায় করলে পরিবর্তন হয়ে পড়ে, আদালত তখন এটার মধ্যে হস্তক্ষেপ করতে পারে। আপনি একটা জিনিস সংশোধন করতে পারেন, সংশোধন মানে ধরেন আমি সবসময় বলি একটা উদাহরণ, যে বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকার বল শব্দটা বাংলায় নাই, ওইখানে আছে স্থানীয় শাসন। আবার ইংরেজিতে লেখা আছে এটা লোকাল গভর্নমেন্ট। এখন যদি কেউ মনে করে যে আসলে লোকাল গভর্নমেন্টের বাংলা করা দরকার হচ্ছে স্থানীয় সরকার, অথবা স্থানীয় শাসনের আসলে ইংরেজি করা দরকার হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তাইলে এর দুইটার মধ্যে সামঞ্জস্য আনার জন্য কোনো একটা কিছু করা হবে সংশোধন। কিন্তু এটাকে যদি পরিবর্তন করে ফেলতে চায় তখন এটা হয়ে যাবে পরিবর্তন কিংবা আসলে সংস্কার। সেইটা করলে আদালত বলবে যে তুমি এই পরিবর্তন করার, সংবিধানে পরিবর্তন করার অধিকার আসলে সংসদের আছে কিনা। সেই প্রশ্নটা উঠলে আসলে এটা টিকে না, ত্রয়োদশ সংশোধন এই জন্য টিকে নেই। অতএব এই জিনিসগুলি নিয়ে আমরা আলাপটা করতে পারি না বাংলাদেশে ঠিক মতো, কিন্তু এখন একটু একটু হচ্ছে। আমার কাছে মনে হয় যে আলাপের একটা ফয়সালা আমাদের বুঝতে হবে।